সুযোগটা হঠাৎই এসে গেল। এক নামী কোম্পানির ধূপকাঠির বাক্স খুলতেই চোখে পড়ল সাদা রাংটায় মোড়া ছোট্ট একটা কাগজ। তাতে বড় বড় অক্ষরে লেখা, আপনার পুরস্কার বিমান যোগে 5 দিন ছড়াত রাজস্থান ভ্রমণ। তার নিচে ছোট ছোট অক্ষরে লেখা অফিসের ঠিকানা। প্রথমটায় কিছুটা অবাক হয়েছিলাম, তারপর প্যাকেটটা উল্টে পাল্টে দেখতেই চোখে পড়ল প্যাকেটের গায়ে লেখা ভাগ্যবান বিজেতা পাবেন 5 দিন ছড়াতে রাজস্থান ভ্রমণের টিকিট। তার মানে আমি সেই ভাগ্যবান। আনন্দে লাফিয়ে উঠলাম। এরকম একটা সুযোগ এমন হঠাৎই পেয়ে যাব ভাবতে পারিনি কখনো। রাজস্থান বেরোনোর শখ আমার অনেক দিনে। বাড়িতে জ্যাঠামশাইকে ব্যাপারটা জানাতে উনি বললেন, যাও যাও ঘুরে এসো, সারাক্ষণ তো অফিসের কাজে ব্যস্ত থাকো, মনটা একটু হালকা হবে। বিল্ডিং এর 18 তলার অফিসে পরদিনই চলে গেলাম। প্রাইজের কাগজটা দেখাতেই কর্মচারী লোকটা বলল, আপনি সেই বিজেতা, ওয়েল ডান ওয়েল ডান। তা কবে যাবে ঠিক করেছেন? যা করার কিন্তু 1 সপ্তাহের মধ্যেই করতে হবে। কাল থেকে আমার অফিসে কিছুদিনের ছুটি আছে, যদি পারেন কালই। অবশ্যই, আমি ফ্লাইটটা কনফার্ম করিয়ে আপনাকে একটা মেল করে দিচ্ছি। আর হ্যাঁ, ওখানে আমাদের অফিস থেকে স্পেশাল রুম বুক করা আছে, সব ডিটেলস মেলেই পেয়ে যাবেন। পরদিন সকালে টিকিট আর একটা লাগেজ হাতে বেরিয়ে পড়লাম। সকাল 11টার সময় কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দর থেকে প্লেনে চড়ে বসলাম। প্লেনের অভিজ্ঞতা এই প্রথম, তাই মনের মধ্যে অনেকটা রোমাঞ্চ আর কিছুটা ভয় রয়েই গেল। যাত্রা শুরুর মিনিট 5 আগে মাইকে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট হলো। ধীরে ধীরে প্লেন আকাশে উঠল। প্রচন্ড গতিবেগে মেঘের বুক চিড়ে এগিয়ে চলল। নিচে শহরটা প্রতি সেকেন্ডে আরো ছোট হতে হতে মেঘের মধ্যে কোথায় মিশে গেল। প্লেনের জানালার কাঁচ দিয়ে শুধু দেখা গেল সারি সারি মেঘ রোদের ঝলক পড়ে জলজল করছে। পাশের ভদ্রলোকটি হঠাৎ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি এই প্রথম প্লেনে উঠেছেন বুঝি? আমার ভাবভঙ্গি দেখে হয়তো বুঝতে পেরেছে লোকটা। বললাম, হ্যাঁ। কি ঘুরতে? আগে হ্যাঁ। কোথায় উঠেছেন? উঠেছি বলতে গন্ধর্বধূপের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি বই কি। ওই তাদেরই কোম্পানি থেকে একটা সুযোগ পেয়েছি রাজস্থান যাবার, এই আর কি। বাহ বাহ বাহ, এ তো ভালো ব্যাপার। কংগ্রাটস কংগ্রাটস। তা ওরা কি হোটেল ফোটেলের ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ, ওই হোটেল জয়পুর কিংস। সে তো এয়ারপোর্ট থেকে মাইল 3 রাস্তা। এই দেখো, আমি শুধু তোমার কথাই জিজ্ঞেস করে চলেছি। আমি অভয় শর্মা। কলকাতায় আমার একটা বিজনেস আছে। একটু অবাক হয়ে বললাম, আপনি বাঙালি না হয়েও এত সুন্দর বাংলায় কথা বলতে পারে? আরে ভাই, প্রায় 22 বছর হয়ে গেল কলকাতায় ব্যবসা করছি। আমি কেন, আমার গোটা ফ্যামিলি বাংলা বলতে পারে। এই নাও, এই কার্ডটা রাখো, যোধপুর গেলে আমার বাড়ি অবশ্যই এসো। ধন্যবাদ, সম্ভব হলে নিশ্চয়ই যাব। আর কলকাতা এলে বেহালায় অবশ্যই আমাদের বাড়িতে আসতে ভুলবেন না কিন্তু। নিশ্চয়ই, আমি আশা রাখি তোমার রাজস্থান ভ্রমণ খুব ভালো হবে। ধন্যবাদ। এইভাবে আমার 2 ঘন্টার সফর প্রায় শেষ হতে চলল। জয়পুর বিমানবন্দরে নেমে ওদের পাঠানো ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্যাক্সির উপর ইংরেজিতে লেখা গন্ধর্বধূপের নাম দেখেই ঠাউর করেছিলাম। তারপর ওই ছেলেটা আমার থেকে কিছু ডিটেলস চাইলো, আমি দিয়ে দিলাম। আশ্চর্য হলাম যখন গাড়ির ছেলেটা বাংলায় কথা বলেছিল। জিজ্ঞেস করলাম, তুমি বাঙালি? হ্যাঁ বাবু, আমি বাঁকুড়ার ছেলে। আমার নাম রাশিদুল, এখানে এই কোম্পানির হয়ে গাড়ি চালাই। যেতে যেতে গাড়ির কাঁচের ভিতর দিয়ে চোখে পড়ল রাস্তার দুধারে রাজকীয় সব বাড়ি। হ্যাঁ গো রাশিদুল, এইসব বাড়িগুলি কাদের? এই বাড়িগুলো এসব রাজরাজাদের বাড়ি ছিল, এখন সব বড় বড় কোম্পানিরা নিলামে কিনে নিচ্ছে। ওই ফ্ল্যাট, শপিং মল, মাল্টিপ্লেক্স সব তৈরি হচ্ছে। ও এই ব্যাপার। তা তুমি কতদিন হলো এই কোম্পানির হয়ে গাড়ি চালাচ্ছ? বাবু প্রায় 20-22 বছর তো হচ্ছে। সে তো অনেক দিন। হ্যাঁ বাবু, অনেক দিনই তো হয়ে যাচ্ছে। আচ্ছা রাশিদুল, এখান থেকে মরুভূমি যেতে কতক্ষণ? তা বাবু প্রায় সব থেকে কাছে হলেও
3-3.5 ঘন্টা তো লাগবে। বলছি রাশিদুল, চলো না এখান থেকে আমরা মরুভূমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বুঝতেই তো পারছো, হোটেলে গেলে ওরা হয়তো আজকে আর বেরোতেই দেবে না। আমার যার মরুভূমি দেখার জন্য তস হইছে না। রাশিদুল রাগত ভঙ্গিতে ঘাড় নেড়ে বললে, না বাবু, ওটাই হবে না। অফিস থেকে না বললে আমি কোথাও যাচ্ছি না। দেখো রাশিদুল, তোমাকে কি আমি এমনি বলছি? তোমার গাড়ি চালানোর 20 বছরের দক্ষতা, আর তুমি মানুষটাও খুব ভালো, তাই। দেখুন বাবু, ও আপনি যতই তেল মারুন আমি নড়ছি না। আর তাছাড়া ওদিকের রাস্তাঘাট আমার একেবারেই অচেনা। আচ্ছা বেশ, আমার হাতে এখন 1005 টাকা আছে, দেখতে পাচ্ছ তো? যদি এই টাকাটা দিই তাহলে কি তুমি নিয়ে যেতে পারবে? টাকাগুলো দেখে রাশিদুলের চোখ দুটো জলজল করে উঠল। হ্যাঁ বাবু, কিন্তু অফিস থেকে যদি জানতে চায়, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ফোন করলে আমায় ধরিয়ে দেবে। ঠিক আছে। তারপর সঙ্গে সঙ্গে গাড়ি ঘোরালো রাশি। আমি ফের জিজ্ঞেস করলাম, কি রাশিদুল, কোথা দিয়ে যেতে হয়, জায়গাটা চেনো তো? কি যে বলেন বাবু, কতদিন এই জয়পুরকে দেখছি। জয়পুর আমার হাতের মুঠোয়। না মানে তুমি বলছিলে তুমি কিছু চেনো না, তাই। ও বাবু, ও সব বলতে হয়, বুঝলেন? আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। নাও এখন তাড়াতাড়ি নিয়ে চলো তো দেখি। একদম একদম, এই আমি 3 ঘন্টার পথ 1.5 ঘন্টায় নিয়ে যাচ্ছি। এই বলে রাশিদুল গাড়ির গতিবেগ 3 গুণ বাড়ালো। কিছুক্ষণ পর শহর ছাড়িয়ে গাড়ি ছুটে চলল বালির রাস্তা দিয়ে। গাড়িতে বসে থাকতে থাকতে চোখ জুড়িয়ে এলো ঘুম। আজ অনেক সকালে উঠেছি তাই। তাছাড়া এসে গেলে জায়গাটা রাশিদুল ঠিক দেখে দেবে। ঘুম ভাঙলো খুব কর্কশ গাড়ির ইঞ্জিনের আওয়াজে। দেখলাম একটা বাজারের সামনে এসে দাঁড়িয়েছি। আমি রাশিদুলকে গাড়িতে কোথাও দেখতে পেলাম না। চিৎকার করে বললাম, কি হলো রাশিদুল? বাইরে থেকে রাশিদুল সাড়া দিল, বাবু, গাড়ির ইঞ্জিনে সমস্যা হয়েছে মনে হয়। সে কি? তাহলে এখন কি হবে? রাশিদুল ছুটে এসে বলল, বাবু, মরুভূমি আর খুব বেশি দূর না। আপনি এক কাজ করুন, আমি একটা উটের গাড়ি ঠিক করে দিচ্ছি। ও আপনাকে 2 ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবে। ততক্ষণ আমি গাড়ি ঠিক করে নিয়ে আসবো। এ তো উত্তম প্রস্তাব, তাই করো। আপনি বরং 1005 টাকাটা দিন। হ্যাঁ, এই না। তারপর দেখলাম রাশিদুল উটের গাড়ির লোকটার সাথে কথা বলতে গেল। ওদের ভাবভঙ্গি দেখে বুঝলাম তর্কাতর্কি চলছে। আমি গাড়ি থেকে নেমে গেলাম ওদের দিকে। কি ব্যাপার রাশিদুল, কি বলছে? আরে দেখুন না, 500 টাকা শুধু শুধু বেশি চাইছে। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় দেব। না না, আপনি কেন শুধু শুধু এতগুলো টাকা খরচ করবেন? টাকা কি সস্তা নাকি? ছাড়ো না, চলো তো এখন। তারপর গজগজ করতে করতে চলল সেই উটের গাড়ির লোকটি। মরুভূমির পথ খুঁজে এগিয়ে চলল। দূরে কোথাও ওরা গাছের ছাওয়ায় বসে গান গাইছে। এক অদ্ভুত গান, হৃদয়কে যেন দোলা দেয়।
পংক্তি দুটো আবার মনে পড়ে গেল। এর চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু, দিগন্তে বিলীন। জানি এটা আরব নয়, কিন্তু তার কিছুটা আভাস তো পাই। মনে মনে ঠিক করলাম সুযোগ পেলে এমন মায়াময় জায়গায় বারবার আসব। এরপর মরুভূমির জাহাজ ছুটে চলল দূর দিগন্তে। দেখলাম খা খা মরু প্রান্তর, যার দিগন্ত দেখা যায় না। সূর্যের আলোয় বালি চিকমিক করে। চারিদিকে কিছু কাঁটা গাছ ছড়িয়ে আছে, যার মাঝখানে উঠে করে আমি আর চালক লোকটা চলেছি। শুধু একটাই সমস্যা, লোকটির ভাষা আমি জানি না, বলতেও পারি না, তাই নির্বাকের মতো লোকটার সাথে চলেছি। একটা সময় পর লোকটা গাড়ি ঘোরালো। তখন সূর্য পশ্চিম দিগন্তে। বুঝলাম লোকটা আবার সেই গন্তব্যে নিয়ে যেতে চলেছে। সব ঠিকই ছিল। মিনিট 15 পর আমার প্রচন্ড জল তেষ্টা পেতে লাগলো। দুর্ভাগ্যজনকভাবে ওই গাড়িতে সমস্ত খাবার আর জলের বোতল ফেলে এসেছি। আমি লোকটার ভাষা জানি না, তাও আধো আধো কথায় জিজ্ঞেস করলাম, দাদা পানি মিলেগা? লোকটা ঘাড় নাড়ল না। আর এই মরুভূমিতে জল খোঁজা মানে বৃথাই চেষ্টা করা। এইভাবে আরো মিনিট 20-25 কাটলো। না, আর পারা যায় না। মনে মনে ভাবলাম, কার পাল্লায় যে পড়েছি, নিজের সাথে একটা জলের বোতল পর্যন্ত রাখে না। এর কি জল তেষ্টা পায় না নাকি? যাকগে, এখন আর এসব ভেবে লাভ কি। এমন সময় হঠাৎ অদূরে একটা কেল্লার মতো কিছু দেখতে পেলাম। হ্যাঁ, ওটা তো কেল্লাই। যাবার সময় চোখে পড়েনি তো। পরিমরি করে লোকটাকে থামানোর চেষ্টা করলাম। এই রোকো 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 রোকো, গাড়ি রোকো, গাড়ি রোকো। গাড়ি থামলে আমি লাফিয়ে গাড়ি থেকে নেমে ইশারায় বোঝানোর চেষ্টা করলাম, আমি ওই 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 কেল্লায় যাচ্ছি, যদি ওখানে কোনোভাবে জলের সন্ধান পাই। লোকটা আমার ইশারা বুঝতে পারলো। তারপর ইশারা করে আমাকে আটকালো যতটা সম্ভব হয়, কিন্তু উপায় নেই। আমার গলা শুকিয়ে কাঠ, কিচ্ছু করার নেই। ছুটে গেলাম কেল্লার দিকে। কেল্লা যখন আর কিছুটা দূর, পিছন থেকে আওয়াজ পেয়ে দেখলাম লোকটা প্রাণভয় গাড়ি নিয়ে পালাচ্ছে। চিৎকার করে থামানোর চেষ্টা করলাম তাকে, এই গাড়ি রোকো, গাড়ি রোকো। না, কোনো লাভ হলো না। আরো একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়ে গেলাম। এখন সামনে কেল্লা আর পিছনে ধুধু প্রান্তর। এদিকে সন্ধে হয়। আর কিছু ভাববার অবকাশ নেই। সোজা কেল্লার দরজার সামনে চলে গেলাম। সদর দরজাটাকে 2-4 বার নাড়া দিতেই বিশাল সদর দরজাটা খুলে গেল। আশ্চর্যজনকভাবে দেখলাম কেল্লার ভিতরটা আলোয় আলোকিত। মেঝেটা সবুজ চাদরে মোড়া, যেন এখানে এখনো রাজরাজাদের বাস। ভালোই হলো, ক্ষুধা তেষ্টা তো মেটানো যাবেই, আজ রাতটাও হয়তো ভালোভাবে কাটানো যাবে এই ভাবলাম। চেঁচিয়ে বললাম, জল পাওয়া যাবে কি? কেল্লার আর এক পাশ দিয়ে একই কথাই প্রতিধ্বনির মতো শোনালো। তাহলে কি এই কেল্লায় আর কেউ থাকে না? তা কি করে হয়? এরকম সুন্দর সাজানো, এরকম আলোয় আলোকিত। আবার চিৎকার করে বললাম, কেউ আছেন? না, সে একই ঘটনা ঘটল। আমি বিধ্বস্ত, দেহে প্রচন্ড ক্লান্তি, তাই উঠে দাঁড়ানোর শক্তিটুকুও হারিয়েছি। মনে মনে ভাবলাম, ওই লোকটার কথা শুনলে হয়তো এমন বিপদে আমায় পড়তে হতো না। এসব ভেবে আর এখন লাভ কি? হঠাৎ কেল্লার চারিপাশ জুড়ে একটা সুরেলা ধ্বনি শুনতে পেলাম। আওয়াজটা সামনের ঘরটা থেকে আসছে মনে হয়। আমি জল পাওয়ার আশায় শেষ চেষ্টা করলাম। কোনো রকমে দরজার সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করলাম। দরজাটা সশব্দে খুলে গেল, কিন্তু শব্দটা বন্ধ হয়ে গেল। আরো আশ্চর্যের ব্যাপার যেটা হলো, দেখলাম সেই সুবিশাল ঘরে
বিশাল টেবিলে প্রচুর রাজকীয় খাদ্য আর পানীয়, একটা রাজস্থানী বাদ্য, কিন্তু কোনো মানুষজন চোখে পড়ল না। একবার মনে হলো ছুটে যাই আর ক্ষুধা তৃষ্ণা মেটাই। তারপর মনে হলো হয়তো দেহের এমন ক্লান্ত অবস্থায় ভুলভাল দেখছি, তাই ফের দরজাটাকে বন্ধ করতেই আবার সেই সুর ভেসে এলো। এসব হচ্ছেটা কি? মনে খটকা লাগলো, কোনো ভূতটুতের খপ্পরে পড়লাম না তো। আবার দরজাটা আধো খুলতেই আটকে উঠলাম। কোনো জায়গায় কেউ নেই, অথচ থালা, বাটি, গ্লাস, চামচ সব নড়ছে। এমনকি ওই রাজস্থানী বাদ্যটাও নিজে থেকেই বেজে চলেছে। এরকম একটা অবস্থায় আমি আর এসব সহ্য করতে পারলাম না। আমি মূর্ছা গেলাম। আমার শুষ্ক গলায় জলের স্পর্শে আধো চোখ মেলে দেখলাম একটা জীবন্ত গ্লাস আমায় জল খাওয়াচ্ছে। প্রচন্ড ভয়ে আর্তনাদ করে আমি কেল্লার সদর দরজা দিয়ে জোর ছুট দিলাম। রাতের তারা আর চাঁদের আলোয় আদিগন্ত মরুভূমি দিয়ে ছুটতে কোথায় চলেছি কে জানে। অন্ধকারে দূরে কোথাও রাসিদুলের আওয়াজ পেলাম। স্যার, ও স্যার, আপনি কোথায়? এই তো এখানে। অতি কষ্টে দুজনে দুজনকে খুঁজে পেলাম। রাসিদুল বললে, কোথায় ছিলেন আপনি? আমি ওকে ওই সমস্ত ভৌতিক ঘটনাটা জানালাম। আরো বলল, না না, ওরা সেরকম ভূত নয়, ওরা অন্য রকম ভূত। অন্যরকম? সেটা কিরকম? ওই ভূতের রাজা মানুষ নেহাত ফ্ল্যাট মাল্টিপ্লেক্সের ঠেলায় এই কেল্লায় এসে উঠেছে। ও, তাহলে কেল্লার ব্যাপারটা সমস্তটাই কাল্পনিক। কাল্পনিক না ভৌতিক, আপনি ঠিক করুন। বলি রাসিদুল, তুমি কি করে এত সব জানলে এদের ব্যাপার স্যাপার? ধরে দিন না, আমিও ঠিক আপনার মতোই কোনো একদিন বিপাকে পড়ে কেল্লায় যাই, কিন্তু আপনার মতো ভয় না পেয়ে ওদের সাথে এক রাত কাটাই। ও, তার মানে তুমি আমাকে ভীতু বলতে চাও? না মানে ওই ছাড়ুন তো সব কথা, শিগগির হোটেলে চলুন। আপনাকে দেখতে না পেয়ে চারিদিকে হইচই পড়ে গেছে। রাসিদুলের সাথে হোটেলে পৌঁছলে আমি আর রাসিদুল এই দুঃসাহসিকতার জন্য দুজনে খুব বকা খাই। যাকগে, তোমাদের ছাড়া এসব কথা কিন্তু আমি কাউকে বলিনি। তোমরাও বলো না প্লিজ।